That's great. আমরা গ্রুপ ওয়াইজ ভাগ করে নিছি স্যার, আমরা মানে একটা লেকচার সেটাই হচ্ছে, দেখা গেছে যে একটা লেকচার আমাদের মানে দুজনের ভাগে পড়ছে, তো একটা লেকচারে তো বেশি না। ছোট ছোট আমি পড়াইছি তো কম, তাই না? জি স্যার। মানে ট্রিপল ইন্টিগ্রেশন এর একটা প্রবলেম হচ্ছে, কথা হলো this is 1 that equals to 1 2 that equals to us. আমি কিন্তু গত ক্লাসে মানে একটু কমপক্ষে কথা বলেছি যে dA যদি হয় dx dy, তাহলে dv should be dx dy dz, রাইট? যেটা ভলিউম ইন্টিগ্রাল, সো এক্ষেত্রে লেন্থ ব্রেডথ হাইট তিনটেই আসবে। তাহলে যেহেতু dv কে আমরা চাইলে dx dy dz লিখতে পারবো, তাহলে ট্রিপল ইন্টিগ্রেশনে একবার x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে, একবার y এজ ওয়েল এজ একবার z এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। সো যেহেতু আমরা ইন্টিগ্রেশন তিনটা ভেরিয়েবলের রেসপেক্টে করবো, তাহলে তাদের লিমিট জানাটা জরুরি এক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদের লিমিট জানাটা জরুরি, এবং ফরচুনেটলি কোশ্চেনটাতে লিমিট দেওয়া আছে যে x এর লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট, y লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে, z এরও সেম লিমিট দেওয়া আছে। কিন্তু একটু লক্ষ্য করতে হবে এখানে এই প্রবলেমটাতে, যে তিনটা লিমিটের মধ্যে তিনটা ভেরিয়েবলের যে লিমিট দেওয়া আছে, এই তিনটার মধ্যে একটু যদি লক্ষ্য করেন দেখবেন যে x এর লিমিটটা শুধু দেওয়া আছে অ্যাজ এ কনস্ট্যান্ট, তাই না? x এর লিমিট হচ্ছে 0 to 3, এটা একটা কনস্ট্যান্ট, মানে একটা নাম্বার, মানে ভেরিয়েবল, রাইট? বাট y এবং z এই দুইটা ভেরিয়েবলের লিমিট কি ভেরিয়েবল হিসেবে দেওয়া আছে না? ভেরিয়েবল হিসেবে দেওয়া আছে। আমি একটা কথা বলেছিলাম গত ক্লাসে, যদি দুইটা লিমিটই ভেরিয়েবল হিসেবে দেওয়া থাকে, চাইলে তাদের ক্ষেত্রে স্বাধীনতা ব্যবহার করা যায়। চাইলে, শব্দটা কিন্তু হচ্ছে চাইলে, তার মানে কি যে সবসময় চাওয়া যাবে না, রাইট? সবসময় চাইলেও এরকম না যে আপনি দুইটাই ভেরিয়েবল আকারে আছে বিদে আপনি আগে পরে করতে পারেন। হ্যাঁ, লিমিটের ভ্যালু গুলো কি দেওয়া আছে সেটাও দেখতে হবে, যে ভেরিয়েবল আকারে তো দেওয়া আছে, লিমিট গুলো কি দেওয়া আছে। যেমন এই প্রবলেমটা কি, যেমন এখানে এটাকে যদি আমরা যদি একটু রিরাইট করি, একটু দেখেন, আমি চলে যাই সলিউশন 4xy z dv, which can be written as 4xy z dv, x এর লিমিট হচ্ছে 0 থেকে 3, y এর লিমিট হচ্ছে আপনার 1 থেকে x স্কয়ার, z এর লিমিট হচ্ছে 1 থেকে, দেখেন এখানে আর আমি ওই y ইকুয়ালস টু z ইকুয়ালস টু লিখলাম না, স্টার্টিং দেখে তো বোঝা যায়, তাই না? এটা z এর লিমিট, এটা y এর লিমিট। সো ও আচ্ছা, এখানে এই যে dv কে ভেঙে আমরা এটাই লিখে নিই dx dy dz, dv টাই হচ্ছে dx dy dz। তো এখন প্রশ্ন হচ্ছে কার রেসপেক্টে আগে ইন্টিগ্রেট করতে হবে, তাই না? যে আমরা প্রথমে কার রেসপেক্টে করব, দেন 2 নম্বরে কার রেসপেক্টে করতে হবে, 3 নম্বরে কার রেসপেক্টে করতে হবে। সো প্রথমেই সরি, যেমন আমার কথা অনুসারে গত ক্লাসে যে কথাটা বলেছিলাম, সেই কথা অনুসারে কিন্তু চাইলে y রেসপেক্টে করা যায় অথবা z এর রেসপেক্টে, তাই না? কিন্তু দুইটাই কি y এর লিমিট এবং z এর লিমিট কি হিসেবে দেওয়া আছে? ভেরিয়েবল আকারে। কিন্তু এই স্পেশালি এই প্রবলেমটার ক্ষেত্রে আপনি চাইলেও আগে y রেসপেক্টে করতে পারবেন না, আগে করতে হবে z এর রেসপেক্টে, দেন y, দেন x। তাহলে এখন প্রশ্ন আসে না যে স্যার আপনিই বললেন যে দুইটা যদি ভেরিয়েবল থাকে তাদেরকে চাইলে আগে পরে করা যায়, তাহলে এক্ষেত্রে কনেক্ট করা যাচ্ছে না।
এখানে করা না যাওয়ার কারণ হচ্ছে এটা, যেমন দেখেন আপনি সর্বশেষ এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করবেন, এটা তো নিশ্চিত। এই প্রবলেমটাতে যে সবার শেষে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে, এটা নিশ্চিত, এটা নিয়ে কোনো ডাউট নেই, রাইট? তাহলে সবার শেষে যদি আপনি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করে, তাহলে দুইবার ইন্টিগ্রেশন, যে প্রথম দুইবার যে ইন্টিগ্রেশন করছেন সেই রেজাল্টটা এক্স এর ফাংশন আকারে আসা উচিত। দেখেন আমার কথাগুলো যদি আয়েশা ফেরদৌস না বুঝলে আমাকে বলবেন, যে যেহেতু আমরা সর্বশেষ এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, তাহলে প্রথম দুইবারের ইন্টিগ্রেশনের যে রেজাল্ট আসবে সেটা আসা উচিত ইন টার্মস অফ এক্স, রাইট? আচ্ছা, তাহলে দেখেন এখানে যদি কেউ প্রথমে ওয়াই রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করে, তাহলে ওয়াই এর লিমিটটা দেওয়া আছে কি এক্স, আপার লিমিটে এক্স এর, তাহলে এখানে থাকবে কি আসলে মূলত এখানে থাকবে এক্স এবং জেড এর টার্ম, ওয়াইটা ভেনিশ হয়ে যাবে, থাকবে কি এক্স এবং জেড এর টার্ম। এবার আসেন আপনি যদি পরবর্তীতে জেড এর রেসপেক্টে করেন, তাহলে জেড এর জায়গাতে কি বসবে ওয়াই, তাহলে আলটিমেটলি আপনার ভেরিয়েবল থাকবে কি এক্স এবং জেড। শুধু কি এক্স এর টার্ম আসছে? শুধু এক্স এর টার্ম কিন্তু আসছে। তাহলে চাইলেও এক্ষেত্রে কেউ প্রথমেই ওয়াই রেসপেক্টে করতে পারবে না, কারণ লিমিটের ভেরিয়েবলটার জন্য, লিমিটটা কি আকারে আছে সেটার জন্য। হ্যাঁ, এক্ষেত্রে যদি কেউ এটাকে জেড এর রেসপেক্টে করে, দেখেন জেড এর রেসপেক্টে কেউ ইন্টিগ্রেট করে জেড এর জায়গাতে কি বসবে ওয়াই, কারণ জেড এর লিমিট গুলো কি ওয়াই স্কয়ার হিসেবে আছে এখানে, তাহলে বসলে কি আসবে কি এক্স এবং ওয়াই ফাংশন। আপনি যখন আবার ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করবেন, ওয়াই এর লিমিট বসাবেন, ওয়াই লিমিট আছে কি এক্স এর টার্ম, তাহলে ওয়াই এর জায়গাতে এক্স এর টার্ম বসালে তো শুধু এক্স এর টার্মই চলে আসতেছে, তাহলে পরবর্তীতে চাইলে ইজিলি ইন্টিগ্রেট করা সম্ভব। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদি এরকম হতো যে ওয়াই এর লিমিট আছে 1 থেকে এক্স স্কয়ার, জেড এর লিমিট আছে মনে করেন 1 থেকে এক্স কিউব ফর এক্সাম্পল, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ওয়াই জেড যে কোনোটাকে আগে পরেই করতে পারতেন, কোনো সমস্যা ছিল না। বা যদি সিমিলারিটি যদি এরকম থাকে, ইন কেস এরকম যদি ক্ষেত্র হয় যে আপনি দেখছেন এগুলো করলে লাস্টে কোনো চেঞ্জই আসে না, সমস্যা নাই, চাইলেই করা যায়, ওকে, সেই ক্ষেত্রে আপনি ইন্টারচেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি এরকম সিকোয়েন্স থাকে যে লাস্টে যে যার রেসপেক্ট ইন্ডিকেট করতে হবে সেই ভেরিয়েবল আসতেছে না, তাহলে সেভাবে করা যাবে না। তার মানে প্রশ্ন দেখেই ডিসিশন নেওয়ার কোনো সুযোগ নেই, এইভাবে করে ফেলবো, একটু চিন্তা করতে হবে যে লিমিট কি আছে, লিমিটের দিকে একটু লক্ষ্য করতে হবে। হ্যাঁ, আর বেশিরভাগই এই ইন্টিগ্রাল ক্যালকুলাসে খারাপ করার বড় কারণই হচ্ছে ওই প্রশ্ন ধরে নেন আমি একটা অঙ্ক করাইলাম পরীক্ষাতে, এটা কাছাকাছি একটা অঙ্ক দিয়ে দিলাম, অনেকেই ওই প্রশ্ন দেখে মনে করেন স্যার যেটা করেছে ওইটাই মনে হয়, এখানে যে কিছু চেঞ্জ থাকতে পারে এই জিনিসটা দিকে অনেকে খেয়ালই করে না। করতে গিয়ে ট্রাই করে 20 মিনিট চেষ্টা করার পরে যখন থেকে অঙ্ক মিলে না, তখন সে আবার করতে গিয়া পরে একসেপ্ট কোশ্চেন বাদ দিতে হয়, তার সময় নেই ওরা। তার কমন পড়েছে সব 30 কমন পড়েছে, কিন্তু আনসার করার সময় নেই, কারণ ওই যে আগে অনেক সময় নষ্ট হয়ে গেছে, সেটা করা যাবে। যদিও আশা করি আমি যা পড়াচ্ছি এগুলো প্রিপারেশন নিলে 30 না 40 কমন করবে, কারণ 4 সেট কোশ্চেন, তো 4 সেট কোশ্চেন থেকে 3 সেট কোশ্চেন আনসার করতে হয়, তো 40-40 কমন করার কথা যদি কেউ ভালোভাবে প্রিপারেশন নেয়, আমি যা পড়ি। সো যেহেতু আমাদেরকে প্রথমে জেড এর রেসপেক্ট ইন্টিগ্রেট করতে হবে, সো আমরা এক্স এবং ওয়াই কে রেখে দিই। দেখেন যেহেতু জেড এর রেসপেক্ট ইন্টিগ্রেট করছি, এক্ষেত্রে 4xy টা চাইলে আমরা এটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট রেখে দিতে পারি। জেড কে ইন্টিগ্রেট করলে জেড এর রেসপেক্টে কি হবে জেড স্কয়ার বাই 2, তাহলে 2 দ্বারা কেটে দেন, এটাকে যদি সিম্পল একটা ওয়েতে লিখি যে 2xy জেড স্কয়ার, লিমিট হচ্ছে আপনার জেড এর লিমিট 1 থেকে y স্কয়ার, যেহেতু x y রেসপেক্ট এখনো করি নাই, আমরা dx dy টা রেখে দিই। এখন আমার যে কাজ হবে হচ্ছে z এর লিমিটটা বসানো, z এর যদি লিমিট বসান তাহলে z এর জায়গাতে কি বসবে, প্রথমে y স্কয়ার দেন হচ্ছে 1, যদি আমরা y স্কয়ার বসিয়ে দিই তাহলে দেখেন y স্কয়ার স্কয়ার y টু দ্য পাওয়ার 4 নিশ্চয়ই, তাহলে 2x, তাহলে দেখেন এখানে y টু দ্য পাওয়ার 4 আর এখানে একটা y আছে, একসাথে লিখলে কি আমি y টু দ্য পাওয়ার 5 লিখতে পাচ্ছি, মাইনাস z এর জায়গাতে 1 বসান পাবেন হচ্ছে 2xy dx dy। এবার যদি তাকে y রেসপেক্ট ইন্টিগ্রেট করি, আমরা রেখে দিই এটাকে y রেসপেক্ট করলে 2x টা হচ্ছে কনস্ট্যান্ট,
y to the power 5 কে ইন্টিগ্রেট করলে y রেসপেক্টিভ হয় y to the power 6/6 6 দ্বারা কেটে দেন তাহলে 1/3 x y to the power 6 মাইনাস এটাকে y কে ইন্টিগ্রেট করলে আসবে y²/2 2 কেটে দেওয়া যাবে চাইলে x y² লিমিট হচ্ছে y = 1 to x²। তাহলে আমরা এখন x এর রেসপেক্টে করি নাই dx রয়ে গেল। এখন এটাকে লিমিট বসান আপনি y এর লিমিট যদি বসিয়ে নেন তাহলে y এর জায়গাতে কি বসবে x², তাহলে x² এর পাওয়ার আছে আবার 6 তাহলে x to the power 12 আর এখানে আগে থেকে একটা x আছে তাহলে x to the power 13 নিশ্চয়ই, সো 1/3 x to the power 13 মাইনাস এখানে যদি আপনি x² বসান x² স্কয়ার তাহলে x to the power 4 x to the power 5 এটা পেয়েছেন আপনি আপার লিমিটের জন্য সূত্রের মাইনাস। দেন যদি লোয়ার লিমিট বসান আপনি y এর জায়গাতে যদি 1 বসান এটা হবে 1/3x এই সূত্রের মাইনাস আর এই মাইনাসে মিলে আমরা বলতে পারি প্লাস y এর জায়গাতে আপনি এখানে 1 বসান 1 বসালে পাবেন হচ্ছে -x dx। আমরা একটা সিম্পলিফাই করে তারপরে লাইন একটু করতে চাই আর ওই যে x x গুলোকে একসাথে করা যায় সেজন্য -x হবে না -x লাস্টে -x হবে মেবি ও সূত্র থেকে সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে না? জি স্যার বুঝি। জাস্ট আমি একটা লাইন একটু ইয়ে করেছি কারণ আপনারা তো এখন বড় হয়েছেন তাই না, এগুলো চাইলে মুখোমুখি সব যদিও এখানে অনেক কিছু আর জাম দেওয়ার জায়গা ছিল। স্যার x এর আপার ভ্যালু স্যার 3 হবে না? ও আমি আবার 6 নিয়ে আসলাম থেকে আগের গুলোতে কি 6 লিখছি উপরের লাইনে 3 লেখা আছে। উপরে 3 আছে 6 তাহলে দেখেন এই যে এখানে x থেকে 1/3 x গেলে কি 2/3 x থাকে কিনা 2/3 x x থেকে 0.33 বিয়োগ করলে কি 0.66 থাকে হ্যাঁ 0.66 দ্যাট মিন্স 2/3 অথবা যারা এভাবে বুঝেন না 3 লসাগু নেন লসাগু নিয়ে করে ফেলেন। সো এখন 1/3 তো কনস্ট্যান্ট থাকুক x to the power 13 কে যদি আমরা x এর রেসপেক্ট ইন্টিগ্রেট করে আসবে কি x to the power 14/14 তাহলে 4 তে আবার বানাতে দিলে এটা চাইলে আমরা 1/52 x to the power 14 বলতে পারছি রাইট মাইনাস x এটা x to the power 5 হ্যাঁ x to the power 5 কে ইন্টিগ্রেট করলে আসে x to the power 6/6 আচ্ছা আর এটাকে করলে আসে কি x²/2 2 কেটে দেন তাহলে কি 1/3 x² তাই না লিমিট কত 0 থেকে দেখেন লোয়ার লিমিট নিয়ে আমার কোনো হেডেক নাই কারণ যেহেতু পলিনোমিয়াল আকারে আছে অটোমেটিক্যালি 0 হবে লোয়ার লিমিটের জন্য জাস্ট আমার কনসার্ন হচ্ছে কোথায় আপার লিমিট স্যার একটা কোশ্চেন স্যার এখানে 52 কিভাবে হলো? সরি 52 কিভাবে হলো স্যার? ফার্স্ট x টু দি পাওয়ার 14 এ এখানে 1/52 কিভাবে হলো স্যার? 42 ওকে স্যার। স্যার 42 এ বলছিলেন লিখছেন 52 আমার আজকে অবস্থা কোনো অ্যাবসেন্ট করতে হবে না। আচ্ছা তাহলে দেখেন 1/42 থাকো এখানে x এর ভ্যালু কত আপার লিমিট হচ্ছে 3 তাহলে 3 to the power 14 আই থিংক বিশাল একটা সংখ্যা আসবে তাই না 3 to the power 14 ক্যালকুলেটর আছে কিনা দেখেন কারণ 9 কে 7 বার গুণ করতে হবে তাই না 9 কে 3 to the power 14 3 to the power 14 যে কথা 9 to the power 7 নিশ্চয়ই কি কথা নাকি আমার কাছে মোবাইল তো আছে ক্যালকুলেটর না থাকলে মোবাইলে ক্যালকুলেটর হিসেবে কাজ করে বলবে 9 to the power 7 এ দিয়ে আমি স্যার 47 82 96 9 লাগবে না স্যার থাক এরকম লিখে দেই পাওয়ার হিসেবে রেখে দেই 82 96 9 মাইনাস তারপর হচ্ছে 3 to the power 6 3 to the power 6 means 729/6 আচ্ছা এখানে 1/4 তো একটা আছে 1/42 আর এটা হচ্ছে বাই 6 42 42 স্যার। and that's 1/6 হ্যাঁ আর এখানে হচ্ছে 1/3 তো আছেই আর এখানে 3 স্যার
কয়টা 3 3 হয়ে দিয়ে যায়? দিন একবারে। এটা দেখেন তো ওই যে আগের ভিডিওটাকে 42 ভাগ করলে তো একটু ছোট সংখ্যা আসবে নিশ্চিত, কিছুটা তো ছোট হয়ে যাবে তাই না? আচ্ছা ভ্যালু দ্বারা ভাগ করবে দশমিক আসবে স্যার। এটা আসতেছে ফ্র্যাকশনে চলে আসতেছে না? জি স্যার। স্যার 11 38 80 80.21 মাইনাস 729 কে যদি 6 দ্বারা ভাগ করি it's about 121.5 121.5 আর this is 3। এখন এটাকে একটু যোগ বিয়োগ করেন না, যে তার সাথে 3 অ্যাড করি। স্যার 113761 113 76 মানে 113,700 1.714 so this should be the answer. Doesn't matter what is the result of স্যার ইন্টিগ্রেশনের রেজাল্ট স্যার এরকম হয়, হ্যাঁ হয় না? এত বড় হয় না স্যার। কেন হবে না? এটা তো লিমিটের উপর ডিপেন্ড করছে মানে এদিকে আপনি কি তাহলে ওই ইয়ার মধ্যে চলে গেলেন যে সরল যেরকম করতাম অঙ্ক বিশাল থাকতো লাস্টে 1 হবে 2 হবে নাকি 0 হবে, অঙ্কটা বিশাল কিন্তু লাস্টে যোগ বিয়োগ করে লাস্টে যোগ করে শূন্য অথবা 1 এক হয়। এই একের জন্য কত পরিশ্রম। সবচেয়ে বেশি পেন খাই মানে খারাপ লাগতো হচ্ছে ক্লাস 8 এ রিকারিং ডেসিমেল, মানে রিকারিং ডেসিমেল মানে হচ্ছে বাংলাতে ছিল পৌনঃপুনিক ছিল না একটা, হ্যাঁ স্যার ইয়েস স্যার। স্পেলিংটা ভুল হলে খুব দীর্ঘই কেন রশ্মি কেন আমি একটু কনফিউজড। হ্যাঁ মদিনান্ন রসিকার স্যার। মধ্যম আচ্ছা রশ্মি আচ্ছা পৌনঃপুনিক ধরে নেন বিতর্কের খাতে মানে ইয়ার স্বার্থে ধরে নেন, জি স্যার। এটাই ঠিক আছে। পৌনঃপুনিকের অঙ্কগুলো ছিল এরকম যে আপনার কত কষ্ট করে করে মিলানো লাগতো, লাস্টের রেজাল্ট 0 অথবা 1। আমাদের স্যার বলতো এটা, আমাদের যে ম্যাথ স্যার, আমি অসাধারণ একজন শিক্ষক পেয়েছি, মানে আসলে আমার কাছে মনে হয় আমি আজকে যা কৃতজ্ঞতা স্বীকার করা উচিত কি আমি আজকে যা এখন পর্যন্ত যা আছে যতটুকুই হতে পেরেছি, আমার কাছে মনে হয় তার যদি ক্রেডিট দিতে যায় শিক্ষকদেরকে, বা যদি আমার স্কুল লেভেল প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, কলেজের প্রভাবটা খুব কম থাকে কারণ যেহেতু মাত্র 1.5 বছরের একটা টাইম পিরিয়ড, তাদের প্রভাবটা খুব কম থাকে। সবচেয়ে বেশি প্রভাব থাকে হাই স্কুল এবং বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি। প্রাইমারি স্কুলে তো ছোট আসলে ওই সময় বোঝারও কিছু থাকে না, তো যেই স্যারকে অবদান দিতে হবে যার জন্য আজকের আমি মনির হোসেন স্যার, মানে উনি অসাধারণ ম্যাথ পড়াতেন, অসাধারণ, মানে এটা আনবিলিভেবল। বিশেষ করে হায়ার ম্যাথ, যদিও স্যারের ম্যাথামেটিক্স এর লোক না স্যার, স্যার আমাদের স্কুলের ছিলেন ইংরেজির শিক্ষক মূলত, ঠিক আছে, কিন্তু স্যার অসাধারণ ম্যাথ পড়াতেন হায়ার ম্যাথে, মানে আনবিলিভেবল, মানে এটা ওই স্কুল লেভেলে গ্রাম পর্যায়ে, আমি তো পরে ইউনিভার্সিটিতে সাথে কম্পারিজন করে দেখেছি যে ওনার যে চিন্তাধারা ম্যাথামেটিক্স নিয়ে, ওইটা গ্রাম পর্যায়েটা শহরেরই কয়টা স্কুলের ভালো লেভেলের, আপনারা নিশ্চয়ই বুঝেন ভালো শিক্ষকের অভাব আছে, এটা মানতেই হবে, এটা শহর বলেন আর গ্রামে বলেন, গ্রামে অভাবটা একটু বেশি, আর গ্রামের দিকে অভাবটা একটু বেশি। মারাত্মক স্যার। যে একটা স্কুলে যদি মনে করেন 20 জন শিক্ষক থাকে, হয়তো একজনকে আপনি বলতে পারবেন যে উনি না উনি পড়া, মানে আমি শ্রদ্ধা রেখেই বলছি, দেখেন ওনাদেরও অবদান আছে আমাদের শিক্ষার ক্ষেত্রে, এটা অস্বীকার করার কোনো জো নাই, কিন্তু তারপর ওই অসাধারণ বলার যে একটা ইয়ে, তো যাই হোক ওই স্যার এই জিনিসগুলো খুব, মানে আমাদের ক্লাস 8 এর, মানে আমাদের স্কুলে একটা ইয়ে ছিল ক্লাস 8 কে ধরা হতো হচ্ছে মানে রিমান্ডের বছর আর কি, এটা যখন আমরা তো আসলে জেএসসির যুগ না, আমরা হচ্ছে স্কলারশিপের যুগ, মানে স্কলারশিপের আমলে স্টুডেন্ট আমরা, বৃত্তি পরীক্ষা ওই সময়। সরকারি বৃত্তি পরীক্ষা যে হতো এটা না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সাম, তো ওইটা আপনার মানে জুনিয়র স্কলারশিপ আর কি বলা হচ্ছে, আর একটা তো হচ্ছে প্রাইমারি স্কলারশিপ, ক্লাস 5 এটা তো হচ্ছে প্রাইমারি স্কলারশিপ। এখানে একেবারে স্কুল লাইফ মানে জানুয়ারির প্রথম থেকে শুরু করে বৃত্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত, মানে এই রিমান্ড সেলে ক্লাসের যে সবচেয়ে ভালো যারা তারা আলাদা, তাদেরকে একটা রিমান্ড সেলে নিয়ে যেত, মানে ওদের ক্লাস হচ্ছে আলাদা, ওরা ওই সাধারণ স্টুডেন্টদের সাথে ক্লাস করবে না। ধরে নেন স্কলারশিপ 30 জন স্টুডেন্ট স্কলারশিপ দিবে, স্যাররা ডিসাইড করলো এই 30 জন, এই 30 জনকে একদম বছরের প্রথম দিন থেকে একেবারে স্কলারশিপ শেষ হওয়া পর্যন্ত তাদেরকে আলাদা আলাদা করে একটা টাইমে পড়ানো হতো।
এবং না না একটা টাইম না, সারাদিনই ওই এক স্যারের তত্ত্বাবধানে, স্যার হচ্ছে মনির হোসেন স্যার, ওনার তত্ত্বাবধানেই উনি সব বিষয়ে পড়াবেন, সব বিষয় একেবারে বাংলা থেকে শুরু করে, কারণ যদিও স্কলারশিপে কৃষি শিক্ষা, ধর্ম এগুলো থাকতো না, এগুলো ছাড়া অন্যান্য বিষয়গুলো থাকতো, যার কারণে ক্লাস 8 এর বছর আমরা এগুলো পড়তামও না, বার্ষিক পরীক্ষা দেওয়া লাগতো না এগুলোতে, অন্যান্য কোর্স অনুসারে এগুলোতে মার্কস দিত। তো এবং এগুলো না মার্কস ধরলেও অন্যান্য সেকশনে যারা তাদের থেকে স্কলারশিপ সেকশনের স্টুডেন্টদের মার্কস বেশি হবে, ওইটা যদি বাদও দেয়, ঠিক আছে, কারণ সবাই ম্যাথসে 98 99 100, অন্যান্য সাবজেক্টে 92 95 এরকম পায়, স্কলারশিপ বেচের স্টুডেন্ট এরকম। ওই এক বছরের যে গাইডলাইন মেনটেনে, মানে যে শাসন অনুশাসন, এবং আমরা এটা শুধু আমি না, আমাদের ব্যাচের যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বা যারা এখন যে অবস্থায় আছেন, এখন সিনিয়র ব্যাচের জুনিয়র, মানে মনির স্যারকে যারা পাইছে, স্যার যদিও পরে অন্য একটা স্কুলে চলে গেছে হেডমাস্টার হিসেবে, স্যারকে যারা পাইছে যেন সবাই মানি যে আমরা এই ক্লাস 8 কে ভাঙাই পরে এই পর্যন্ত আসছি, যে ক্লাস 8 থেকে যেমন আমরা বিলিভ করি ক্লাস 8 হচ্ছে স্টুডেন্ট লাইফের বেস, বেস যদি মনে করেন শক্তিশালী না হয়, ফাউন্ডেশন যদি শক্তিশালী না হয়, বিল্ডিং দাঁড়ানো যাবে না, রাইট? এবং সেটা মনির স্যার করে দিচ্ছে, মানে অসাধারণ পড়াতেন, এবং স্যারের কারণ আছে, পড়ানোর কারণ আছে। স্যার মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলেন, এসএসসি, পরে ডিপ্লোমা করেছেন সিভিলে, কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে সিভিলে ডিপ্লোমা করেছেন, পরে এলাকাতেই ঘুরতেন ঘাটতেন, আমাদের স্কুল প্রতিষ্ঠা হয়েছে, স্যারকে বললো যে স্যার প্রাইভেট পড়াতেন কিছু স্টুডেন্ট, তো স্যারের প্রাইভেটের স্টুডেন্টরা ভালো করা শুরু করলো, মানে ওই আমলে যখন এসএসসি পরীক্ষা শুরু হয়েছে আমাদের স্কুল থেকে প্রথমে, তাহলে হয়তো উপজেলা স্টার মার্কস পায় 10 জন, আমাদের স্কুলে 3জনই স্যারের স্টুডেন্ট এসএসসি। তখন স্যারকে কে বা কারা বুদ্ধি দিচ্ছে যে তুমি তো এলাকাতেই আসো, তুমি একটা কাজ করো, ডিগ্রি পাস কোর্স থেকে 5টা কইরা স্কুলে শিক্ষকতা ঢুকে যাও। তো ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়েছে আর্টসে গিয়ে, পাস ক্লাস ছাড়া পাস করা যাবে, পরীক্ষা দিলেই পাস, পরীক্ষা দিয়ে পাস করে এসে শিক্ষক হয়েছে, তাহলে উনি শিক্ষক কিসের এখন? ডিগ্রি তো করছে আর্টস থেকে, উনি ইংলিশের টিচার, কিন্তু উনি তো ব্যাকগ্রাউন্ড তো হলো এসএসসি সায়েন্স, ডিপ্লোমা করছে সায়েন্সের উপরে, যার কারণে উনি ত্রিকোণমিতি মানে হায়ার ম্যাথটা অসাধারণ পারতেন, মানে বিশেষ করে ত্রিকোণমিতি যে পরিমিতি যে প্রশ্নগুলো আছে না, মানে একেবারে ছবি। কারণ আমি বুঝেন ওই যে কোঅর্ডিনেট সিস্টেম, ফার্স্ট কোঅর্ডিনেট যে বিভিন্ন ভ্যালুগুলো বের করা, এগুলো আমরা ক্লাস 9 এর শুরু থেকেই জানি। কারণ স্যার 2 দিন জাস্ট একটা ইয়ে নিচ্ছেন, গল্পের ছেলে, যে এরকম গল্পের ছেলে স্যার পড়াতেন, অসাধারণ। মানে এটা হচ্ছে স্যারের প্রতি কৃতজ্ঞতা স্বীকারের উদ্দেশ্যে আপনাদের ক্লাসে এটা বলার কি, এটা একটা ইয়ে আসে। এবং এরকম আরো ভালো শিক্ষক পেয়েছে বিশ্ববিদ্যালয় জীবনের, প্রফেসর ডক্টর সাজেদুল করিম, যার কথা বলতেই হবে। যদি আমার জীবনের সেরা শিক্ষক বলা হয়, যেমন একটা হচ্ছে স্যারের অবদান, আর যদি বলা হয় আমার দেখা সেরা শিক্ষক, তাহলে এটা নিঃসন্দেহে প্রফেসর ডক্টর সাজেদুল করিম। মানে আমি যার মতো হতে চাই, যাকে অনুকরণ করার চেষ্টা করি, আমি না শুধু বলবো, স্যারের স্টুডেন্ট যারা শিক্ষক হয়েছে সবাই, যারা শিক্ষক হয়েছে কমপক্ষে তারা সবাই। এবং আমরা বিলিভ করি যে স্যারের যে অর্জন, স্যারের যে স্টাইল, পড়ানোর স্টাইল, তার যদি 10% অ্যাচিভ করতে পারি, তো স্টুডেন্টদের কাছে আমি ভালো শিক্ষকই হব, যদি 10% অ্যাচিভ করতে পারি। স্যার এত ভালো পড়া, 3-4 ঘন্টা ক্লাস নিতেন উইদাউট এনি বুক, উইদাউট মানে, এবং কখনো অ্যাটেন্ডেন্স শিট ক্লাসে আনতেন না, টানা ক্লাস নিতেন, এবং কেউ কোনোদিন বোর হতেন না। 3 ঘন্টা ক্লাস নিচ্ছেন, যে আসলে একটা বিরক্ত হওয়া, স্যার একটু 3 ঘন্টা স্যারকে বোর হবে না স্যার? না না, স্যারের ক্লাসে রেকর্ড নাই, মানে 3 ঘন্টা ম্যাথমেটিক্স স্যার। এবং স্যার মাস্টার্স লেভেলে, মাস্টার্সে মনে করেন আমাদের যে ম্যাথের যে অ্যাডভান্স লেভেলের যে কোর্সগুলো, এগুলোই স্যার নিতে চান, কিন্তু কেউ কোনোদিন বিরক্ত হন না, যে বলে ভয়ে না, এভাবেই কথা শুনতে তো ভালোই লাগছে স্যার, শুনি। এবং বই ছাড়া 3 ঘন্টা যে পড়াতেন উনি কিন্তু উইদাউট এনি বুক, জাস্ট চক আর ডাস্টার নিয়ে ক্লাসে চলে আসেন। হোয়াইট বোর্ড ছিল, হোয়াইট বোর্ডে লিখতেন না, এখন লিখেন কিনা জানি না, আমাদের সময় লিখতেন, হোয়াইট বোর্ডটাকে সরিয়ে এই ব্ল্যাক বোর্ডে লিখতেন। হয়তো স্যার এখন রিটায়ারমেন্টে চলে যাবে, হয়তো আর বেশি দিনও নাই মনে হয় চাকরির সময়। মানে সাবেক বিভাগীয় প্রধান, ডিন ছিলেন, বুঝেন না। এখন তো স্যার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সেকেন্ড মোস্ট সিনিয়র ফ্যাকাল্টি, যে ডিপার্টমেন্টে প্রফেসরে আছেন 21 জনের, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ফুল প্রফেসরে আছেন 21 জন। তাহলে তো এতদিন রিটায়ারমেন্টে চলে যাবেন না, স্যারের হচ্ছে 25 বছর পূর্তি হয়েছে শিক্ষকতার, 2000 কত সালে, 18তে স্যারের চাকরি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার 25 বছর পূর্তি হয়েছে। ইউনিভার্সিটি টিচারদের তো আবার
অবসরের বয়সসীমা বেশি, আপনারা জানেন কিনা জানি না, আগে 60 ছিল, এখন মানে 62 করেছে ইউনিভার্সিটি লেভেলে। ইউনিভার্সিটি তো স্বায়ত্তশাসিত না, এটা আলাদা একটা নিয়মে চলে, পুরোপুরি আলাদা নিয়ম। এটা কিন্তু আমাদের আপনারা জানেন কিনা বেতন কাঠামো থেকে শুরু করে অনেক কিছুই ওই যে সরকারি যে ওই অনুসারে না, একটু আলাদা। জি স্যার, আর খোলার বন্ধের ব্যাপারটা সরকারের। এটা পুরোপুরি হচ্ছে ভাইস চ্যান্সেলরের এখতিয়ার। স্যার প্যান্ডেমিকের সময় কি এরকম বললো কেন তাইলে? না প্যান্ডেমিক না, একটা হচ্ছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মানে সেন্ট্রালি। আর অন্যান্য যে মনে করেন এখন যদি কোনো একটা বিশ্ববিদ্যালয় মনে করেন স্বাভাবিক সময় কোন একটা বিশ্ববিদ্যালয় ভিসি মনে করলেন কোন একটা মোমেন্টে যে না আমি 1 মাসের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবো, ওনারই এখতিয়ার আছে বন্ধ করানো। জাস্ট আপনাকে একটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একবার এক প্রশ্ন কঠিন হয়েছে, সে 2-3 বছর আগে নাকি, মানে পাশ করে না, ইংলিশে মনে হয় 10 জন না কয়জন স্টুডেন্ট পাশ করছে এডমিশন টেস্ট, 3-4 বছর হবে, মানে আগে হবে স্যার। আগের সরকারে তখন শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ। Yes, sir. নুরুল ইসলাম নাহিদ। তাহলে স্যার 3-4 বছর আগে তো তখন উনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইচ্ছাকৃতভাবে প্রশ্ন কঠিন করেছে শিক্ষা ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আসম আরেফিন সিদ্দিকী। চিন্তা করেন উপাচার্যরা কতটা উনি বলছেন যে না, উনি শিক্ষা মন্ত্রণালয়ের একজন অভিভাবক হিসেবে উনি বলতে পারেন, কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটার সম্বন্ধে ওনার এই কথা বলার কতটুকু এখতিয়ার আছে আশা করি উনি ভেবে দেখবেন। কিন্তু একজন মিনিস্টার একটা কথা চিন্তা করে দেখেন, ওনার কতটুকু এখতিয়ার আছে এটা নিয়ে কথা বলার, আশা করি উনি ভেবে দেখবেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, এই 4টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা কিন্তু হচ্ছে প্রতিমন্ত্রী মানে র্যাঙ্কের। তারা যত ফেসিলিটি গুলো হচ্ছে একজন ক্যাবিনেটের যে প্রতিমন্ত্রী যে সুযোগ সুবিধা পায় ইয়েগুলা ওইটা এক, তার মানে কি পদাধিকার কিন্তু মন্ত্রী প্রায় কাছাকাছি। এবার আসলে স্বায়ত্তশাসিত বেশি বিধায় তো ওনার তো আলাদা পাওয়া, এত স্বায়ত্তশাসিত মানে এটা হচ্ছে স্বায়ত্তশাসিত শব্দটা আপনারা বুঝবেন মানে একটা দেশের মধ্যে আর একটা দেশ। স্বায়ত্তশাসন তো বুঝেন যে আসলে এটা সেন্ট্রালের বাইরে, তারা নিজেদের ইয়েতে চলবে। তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মানে এটা যে একটা দেশের মধ্যে আর একটা দেশ। এবং আপনারা সেটা জানেন কিনা জানি না, পাবলিকে কোন একটা স্টুডেন্টকে পুলিশ যদি অ্যারেস্ট করতে চায়, ধরে নেন সে একটা ক্রাইম করেছে বাইরে, সে ক্যাম্পাসে আছে, তাকে গ্রেফতার করতে গেলে আগে বিশ্ববিদ্যালয়ের অনুমতি লাগবে এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির অনুমতি ছাড়া তাকে ক্যাম্পাস থেকে বের করারই এখতিয়ার নেই। এবং পুলিশ অনেক যে মারামারি লাগে না, যে মনে করেন মারামারি লাগলে পুলিশ তো অ্যাকশনে যায়, যে প্রক্টর যদি অনুমতি দেয় তাহলেই অ্যাকশনে যেতে পারে, আদারওয়াইজ যদি গোলাগুলি হয়ে যায় পুলিশের সামনে দিয়ে তো সবকিছু নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া, পুলিশ কিন্তু কিছুই করে না। ওরা তো দেখছি অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে সামনে দিয়ে। যদি প্রশাসন বলে যে না অ্যাকশন যান, ওকে ফাইন অ্যাকশন। আমি দেখেছি তো এগুলো, তো আসলে সামনে থেকেই দেখেছি যে আসলে ওরা কিছু করার নেই, ওরা সামনে দাঁড়িয়ে থাকে, কিছু করার নেই। সাস্তে আগে এরকম হতো না, এখন তো মনে হয় বন্ধ হয়েছে, এখন তো রেগিং বলতো। এখন আমাদের সময় হয়েছে, আমাদের সময় ভালোই হয়েছে, আমরা দেখেছি খুব কাছ থেকেই, মানে শুধু না আপনার